সহজ লেখান্ত আমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা দশম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-26 বর্ষের জীবন বিজ্ঞান বিষয়ের সিলেবাস নাম্বার বিভাজন এবং সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। তো চলো আজকের এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 10-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025-26 জীবন বিজ্ঞান বা লাইফ সায়েন্স সাবজেক্টের এই কোশ্চেন পেপারের উত্তরগুলো। তো দেখো তোমাদের যে প্রথম ইউনিট টেস্ট সেখানে পরীক্ষার পূর্ণমান তোমাদের দেওয়া থাকবে 40 নম্বর এবং সময় দেওয়া থাকবে 1 ঘন্টা 15 মিনিট। ঠিক আছে, প্রথমে দেখো কোন কোন অধ্যায় তোমাদের পড়তে হবে ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। 1 নম্বর অধ্যায় যেটা জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, 2 নম্বর হচ্ছে জীবনের প্রবাহমানতা, কোষ বিভাজন এবং কোষ চক্র। ঠিক আছে, এই দুটি অধ্যায় পড়তে হবে এবং কীরকম প্রশ্ন পরীক্ষা দেওয়া থাকবে সেটা দেখে নাও। টোটাল 40 নম্বরের প্রশ্ন দেওয়া থাকবে। প্রথমে 8টি এমসিকিউ প্রশ্নের উত্তর লিখতে হবে, 1 নম্বর মানের প্রশ্ন সঠিক উত্তর বেছে নিয়ে লিখতে হবে। তো এই 8টি এমসিকিউ প্রশ্ন তোমাদের প্রথম যে অধ্যায় রয়েছে সেখান থেকে 5টি প্রশ্ন সাধারণত দেওয়া থাকে। এরপর 2 নম্বর অধ্যায় থেকে 3টি প্রশ্ন সাধারণত দেওয়া থাকবে, টোটাল 8টা প্রশ্ন থাকবে। এরপর হচ্ছে 9টা এসএকিউ প্রশ্নের উত্তর লিখতে হবে, 1 নম্বর মানের প্রশ্ন। এগুলো তোমাদের এক কথায় উত্তর লেখা বা সত্য মিথ্যা নির্বাচন করা এরকম প্রশ্ন দেওয়া থাকবে। 9টা প্রশ্ন। এই 9টা প্রশ্ন হচ্ছে তোমাদের প্রথম যে অধ্যায় সেখান থেকে থাকবে 5টা, আর পরের যে অধ্যায় রয়েছে 2 নম্বর সেখান থেকে থাকবে 4টি। এরপর তোমাদের 2 নম্বর মানের প্রশ্নের উত্তর লিখতে হবে 4টি, 4 দুগুণে 8 নম্বর। এই যে 4টি প্রশ্ন এগুলো সাধারণত প্রথম অধ্যায় থেকে 3টি প্রশ্ন দেওয়া থাকবে আর পরের অধ্যায় থেকে 1টি প্রশ্ন দেওয়া থাকবে। ঠিক আছে, অর্থাৎ 1টি প্রশ্ন উত্তর লিখতে হবে। ঠিক আছে, টোটাল 4টি লিখতে হবে, এখানে এক্সট্রা প্রশ্ন তোমাদের দেওয়া থাকবে, সেখান থেকে 4টির উত্তর লিখতে হবে। এরপর দেখো তোমাদের 5 নম্বর মানের যে প্রশ্ন, এখান থেকে তোমাদের 3টি 5 নম্বর মানের প্রশ্ন উত্তর লিখতে হবে, 3 5 15 নম্বর। এখানে তোমাদের যে প্রথম যে অধ্যায় সেখানে 2টি প্রশ্ন দেওয়া থাকবে, অর্থাৎ 2টি প্রশ্ন উত্তর লিখতে হবে 1 নম্বর অধ্যায় থেকে 5 নম্বর মানের। আর 2 নম্বর যে অধ্যায় সেখান থেকে 1টি প্রশ্ন উত্তর লিখতে হবে 5 নম্বর মানের, 5 নম্বর। এবং এই 5 নম্বর মানের প্রশ্নের ক্ষেত্রে তোমাদের কিন্তু চিত্র অঙ্কন কিন্তু দেওয়া থাকবে। ঠিক আছে, একটা চিত্র অঙ্কনের জন্য প্রশ্ন দেওয়া থাকবে, অর্থাৎ একটা চিত্র অঙ্কন করতে হবে 5 নম্বর মানের। ওকে, তো এরকম প্যাটার্নে কিন্তু প্রশ্ন তোমাদের থাকবে ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষায়। তো প্রথম যে অধ্যায় সেখান থেকে দেখো টোটাল 26 নম্বরের প্রশ্ন দেওয়া থাকছে, আর দ্বিতীয় অধ্যায় থেকে টোটাল 14 নম্বর প্রশ্ন কিন্তু দেওয়া থাকবে। তো এই হচ্ছে 40 নম্বরে তোমাদের নাম্বার বিভাজন ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষার। তো এবার চলো আমরা কোশ্চেন পেপার এবং তার উত্তর দেখে নিই। আর এই প্রশ্নগুলোর পিডিএফ ফাইল আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে চাইলে প্রশ্নের উত্তরের পিডিএফগুলো নিতে পারো। তো দেখো এখানে এই যে কোশ্চেন পেপার, তার 1 নম্বর থেকে বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নাও। 8টি প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নের মান 1 করে দেওয়া হয়েছে। 1 নম্বর দেখে ফটোট্রপিক চলন নিয়ন্ত্রণ করে অক্সিন, সাইটোকাইনিন, ইথিলিন না জিবেরেলিন। তো ফটোট্রপিক চলন নিয়ন্ত্রণ করে, উত্তর লিখবে অক্সিন। ঠিক আছে, 2 নম্বর শুক্রাশয়ের লেদিগের অন্তর্কোষ থেকে টেস্টোস্টেরন হরমোন ক্ষরণে উদ্দীপনা যোগায় FSH, ACTH, ICSH, TSH। তো এখানে উত্তর হচ্ছে অপশান গয়টা হবে ICSH। নেক্সট 3 নম্বর শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণকারী মস্তিষ্কের অংশটি হলো লঘু মস্তিষ্ক, সুষুম্না শীর্ষক, থালামাস না গুরু মস্তিষ্ক। এখানে সঠিক উত্তর অপশান খ হবে সুষুম্না শীর্ষক। 4 নম্বর হচ্ছে এখানে দেখো অ্যাবডাক্টর পেশির উদাহরণ হলো ল্যাটিসিমাস ডরসি, ট্রাইসেপস, এরপর হচ্ছে পাইরিফর্মিস আর হচ্ছে ডেলটয়েড। তো এখানে সঠিক উত্তরে লিখবো অপশান ঘয়টা ডেলটয়েড। 5 নম্বর দেখা হচ্ছে মাইটোসিসের যে দশায় নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটে সেটি হলো, অপশান দেওয়া আছে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ না টেলোফেজ। তো সঠিক উত্তর অপশান ঘয়টা লিখবে টেলোফেজ। 6 নম্বর নিচের কোনটি ডিএনএর গঠনগত উপাদান নয়? ডিঅক্সি রাইবোজ শর্করা, ইউরাসিল, থাইমিন, ফসফরিক অ্যাসিড। তো নিচের কোনটি ডিএনএর গঠনগত উপাদান নয়? উত্তর হচ্ছে অপশান খ হবে ইউরাসিল। 7 নম্বর মানুষের জননকোষের অ্যালোজোম সংখ্যা হলো 1, 2, 22 না 44। তো মানুষের জননকোষের অ্যালোজোম সংখ্যা হচ্ছে 1টাই, 1 হবে। ওকে, 8 ত্রিস্তরীয় মেনিনজেসের দ্বিতীয় স্তরটি হলো, এখানে অপশান দেওয়া আছে দেখো পেয়া ম্যাটার, ডুরা ম্যাটার, এরপর হচ্ছে অ্যারাকনয়েড ম্যাটার, গ্রে ম্যাটার। সঠিক উত্তরটি অপশান গ হবে অ্যারাকনয়েড ম্যাটার। 2 নম্বর দেখার প্রশ্ন দেখো নিচের প্রশ্নগুলির অতি সংক্ষেপে উত্তর দাও। 1 × 9 = 9। প্রথম দেওয়া আছে শূন্যস্থান পূরণ করে যে কোনো 3টি, 1 × 3 = 3। 2 প্রশ্ন চোখে আলো প্রবেশ নিয়ন্ত্রণ করে ড্যাশ। তো চোখে আলো প্রবেশ নিয়ন্ত্রণ করে আইরিস। 2 নম্বর ড্যাশ কোষ বিভাজনে কোষ দেহের সংখ্যা বৃদ্ধি পায়। তো উত্তর লিখবে মাইটোসিস কোষ বিভাজনে কোষ দেহের সংখ্যা বৃদ্ধি পায়। এরপর আয়োডিনের অভাবে ড্যাশ হরমোনের সংশ্লেষ ব্যাহত হয়। তো আয়োডিনের অভাবে থাইরক্সিন হরমোনের সংশ্লেষ ব্যাহত হয়। 4 নম্বর হাঁটুর অস্থিসন্ধি এক প্রকার ড্যাশ সন্ধি। তো হাঁটুর অস্থিসন্ধি এক প্রকার কবজা সন্ধি। এরপর হচ্ছে নিচের বাক্যগুলি সত্য না মিথ্যা লেখো, যে কোনো 3টি লিখতে হবে। 1 × 3 = 3। 5 নম্বর দেখে প্রাণী কোষের মাইটোসিসকে
অ্যানাস্ট্রাল মাইটোসিস বলে? এটা লিখবে মিথ্যা। 2-6 নম্বর, রুই মাছের পটকার অগ্র প্রকোষ্ঠে অবস্থিত রেড গ্রন্থি গ্যাস উৎপাদন করে, ঠিক আছে, এটা হবে সত্য। 2-7 নম্বর, নবম করোটীয় স্নায়ুটি হলো গ্লসোফ্যারেঞ্জিয়াল, এটা লিখবে সত্য। 2-8 নম্বর দেখে অক্সিন বীজের সুপ্তাবস্থা কাটিয়ে অঙ্কুরোদ্গমে সাহায্য করে, এটা হবে মিথ্যা। এরপরের প্রশ্ন দেখো, নেক্সট হচ্ছে একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও, যে কোনো 3টে করতে হবে, 1-3 = 3। তো 2-9 নম্বর দাগে ইন্টারফেজের কোন উপদশায় ডিএনএ সংশ্লেষ হয়, উত্তর লিখবে এস উপদশায়। 2-10 নম্বর, প্রথম জোড় দেখে দ্বিতীয় জোড়টি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। তো দেখো এখানে কী দেওয়া হচ্ছে, ডানার পালক তার সঙ্গে রেমিজেস, আর লেজের পালক তার সঙ্গে কী হবে সেটা লিখতে হবে, এখানে হবে রেক্ট্রিসেস, ঠিক আছে, রেক্ট্রিসেস। 2-11 নম্বর, NOR এর পুরো কথাটি লেখো, উত্তরটা লিখবে নিউক্লিওলাস অর্গানাইজার রিজিয়ন্স। নেক্সট হচ্ছে 2-12 নম্বর, বিসদৃশ বেছে লেখো, বিসদৃশটি বেছে লিখতে হবে, ঠিক আছে। কী দেওয়া হচ্ছে দেখো, সেরিবেলাম, এরপর হাইপোথ্যালামাস, পন্স, মেডেলা অবলংগাটা, ঠিক আছে। তো এখানে আমাদের বলা হচ্ছে বিসদৃশটা বেছে লিখতে হবে, তো লিখবে এখানে হাইপোথ্যালামাস, এটা হচ্ছে বিসদৃশ শব্দ। 3 নম্বর থেকে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 4টি, 2 × 4 = 8। 3-1 প্রশ্ন হচ্ছে হরমোন ও স্নায়ুতন্ত্রের দুটি পার্থক্য লেখন। তো হরমোন আর স্নায়ুতন্ত্রের দুটি পার্থক্য দেখো। 1 নম্বর পার্থক্য হচ্ছে হরমোনের ক্ষেত্রে উদ্ভিদ এবং প্রাণী উভয় দেহেই হরমোন ক্রিয়াশীল, আর স্নায়ুতন্ত্রের ক্ষেত্রে কি হয়, শুধুমাত্র প্রাণী দেহে স্নায়ুতন্ত্র ক্রিয়াশীল, অর্থাৎ উদ্ভিদ দেহে কিন্তু স্নায়ুতন্ত্র থাকে না। 2 নম্বর হচ্ছে হরমোনের কাজ মন্থর এবং সুদূর প্রসারী, আর স্নায়ুতন্ত্রের কাজ হচ্ছে দ্রুত এবং তাৎক্ষণিক, ঠিক আছে, অর্থাৎ সঙ্গে সঙ্গে কাজ হয়। 3-2 নম্বর, মিয়োসিসকে হ্রাস বিভাজন বলে কেন, উত্তর লিখবে উদ্ভিদ ও প্রাণী উভয় ক্ষেত্রেই পুং এবং স্ত্রী গ্যামেটের নিউক্লিয়াস মিলিত হলে ক্রোমোজোমের সংখ্যা দ্বিগুণ না হয়ে অপত্য কোষগুলিতে জন্মদাতা কোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায়, তাই মিয়োসিসকে হ্রাস বিভাজন বলে। 3 নম্বর, অ্যামাইটোসিস কোষ বিভাজন কাকে বলে? যে পদ্ধতিতে মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভাজিত হয়ে, অর্থাৎ এখানে নিউক্লিয় পর্দা অবলুপ্তি ও বেমতন্তু গঠন ছাড়াই, ঠিক আছে, তো এটা বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ উৎপন্ন করে, তাকে অ্যামাইটোসিস কোষ বিভাজন বলে। এর স্থান হচ্ছে অ্যামাইটোসিস কোষ বিভাজন ব্যাকটেরিয়া, ইস্ট, অ্যামিবা ইত্যাদিতে দেখা যায়। নেক্সট হচ্ছে 3-4 নম্বর, গমনের দুটি উদ্দেশ্য লেখন। তো গমনের উদ্দেশ্যগুলি কি? 1 নম্বর হচ্ছে খাদ্য সংগ্রহের জন্য প্রাণীরা এক স্থান থেকে অন্য স্থানে গমন করে। 2 নম্বর, আত্মরক্ষার তাগিদে এক স্থান থেকে আরেক স্থানে গমন করে। 3 নম্বর, উপযুক্ত বাসস্থানের জন্য স্থানান্তরে গমন করে। 4 নম্বর, প্রজনন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য স্থানান্তরে গমন করে, ঠিক আছে। এইগুলো হচ্ছে গমনের উদ্দেশ্য, ঠিক আছে। আমরা 4টি লিখলাম, এখানে 2টি লিখতে বলা হয়েছে। এরপর 3-5 নম্বর, গুরু মস্তিষ্ক ও লঘু মস্তিষ্কের দুটি পার্থক্য লেখো। তো দেখো, গুরু মস্তিষ্ক আর লঘু মস্তিষ্কের পার্থক্য হচ্ছে 1 নম্বর, এটি অগ্র মস্তিষ্কের অংশ এবং আকৃতিতে বড়, ঠিক আছে, গুরু মস্তিষ্ক। আর লঘু মস্তিষ্ক এটা কি না, এটি পশ্চাৎ মস্তিষ্কের অংশ এবং আকৃতিতে ছোট, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে গুরু মস্তিষ্কের প্রধান কাজ হচ্ছে প্রাণীর বুদ্ধি, চিন্তা, স্মৃতি প্রভৃতি নিয়ন্ত্রণ করা, আর লঘু মস্তিষ্কের কাজ প্রধানত দেহের ভারসাম্য রক্ষা করা বা নিয়ন্ত্রণ করা। 3-6 নম্বর হচ্ছে সাইন্যাপস কাকে বলে, এর গুরুত্ব লেখন। তো দুটি নিউরনের সংযোগস্থল, যেখানে একটি নিউরনের শেষ এবং অপর নিউরন শুরু হয়, সেই সংযোগস্থলকে সাইন্যাপস বা প্রান্ত সন্নিকর্ষ বা স্নায়ু সন্নিধি বলে। গুরুত্ব কি? সাইন্যাপস স্নায়ু স্পন্দনকে এক নিউরন থেকে অপর এক নিউরনে প্রবাহিত করে, ঠিক আছে, আর পাঠায় আর কি। এরপর হচ্ছে 4 নম্বর থেকে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 5 × 3 = 15। তো এখানে দেখো 4-1 প্রশ্ন, ক্রোমোজোমের সংজ্ঞা দাও, ক্রোমোজোমের দুটি কাজ লেখো। ক্রসিং ওভার কি? তো ক্রোমোজোম কি না, ইউক্যারিওটিক কোষের নিউক্লিয় জালক থেকে সৃষ্ট নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত প্রজননশীল যে সূত্রাকার অংশ জিন বহন করে ও বংশগত বৈশিষ্ট্যাবলীর বিস্তার ঘটায় এবং জীবের পরিব্যক্তি, প্রকরণ ও বিবর্তনে সাহায্য করে, তাকে ক্রোমোজোম বলে। এরপর বলা হচ্ছে ক্রোমোজোমের দুটি কাজ লেখো। তো ক্রোমোজোমের কাজ হচ্ছে 1 নম্বর, ক্রোমোজোমে বংশগত পদার্থ অর্থাৎ জিন অবস্থান করে। 2 নম্বর, ক্রোমোজোম কোষের সমস্ত শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। এরপর ক্রসিং ওভার কি আমাদের লিখতে বলা হয়েছে। তো মিয়োসিস 1 এর প্রোফেজ 1 দশায় যে পদ্ধতিতে সমসমস্ত ক্রোমোজোমের দুটি নন-সিটার ক্রোমাটিডের সমতুল্য অংশের বিনিময় ঘটে এবং নতুন জিনগত বিন্যাস সৃষ্টি হয়, তাকে ক্রসিং ওভার বলে, ঠিক আছে।
এরপর দেখো এর সঙ্গে অথবা দিয়ে বলা হচ্ছে মাইটোসিস ও মিওসিসের মধ্যে নিম্নলিখিত বিষয়গুলোর ভিত্তিতে পার্থক্য লেখো। যেমন হচ্ছে স্থান, উৎপন্ন অপত্য কোষের সংখ্যা, মাতৃকোষের সাপেক্ষে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা, এর উপর ভিত্তি করে মাইটোসিস আর মিওসিসের মধ্যে পার্থক্য করতে হবে। আর উদ্ভিদ কোষ ও প্রাণী কোষ কোষে যথাক্রমে কোন কোন উপায়ে সাইটোকাইনেসিস ঘটে এটা লিখতে হবে। ঠিক আছে, প্রশ্নের মান 3+2 দেওয়া আছে। তো প্রথমে আমরা মাইটোসিস ও মিওসিস যে কোষ বিভাজন তার পার্থক্যগুলো আমরা লিখছি। এটা হচ্ছে মাইটোসিস, এটা মিওসিস, এটা হচ্ছে এটা বিষয়। তো বিষয় প্রথমে স্থান, এই সম্পর্কে আমাদের পার্থক্যটা করতে বলা হয়েছে। তো মাইটোসিস দেহ মাতৃকোষে সংঘটিত হয়, আর মিওসিস জনন মাতৃকোষ থেকে জনন কোষ সৃষ্টির সময় সংঘটিত হয়। এরপর বলা হচ্ছে কি অপত্য কোষের সংখ্যা বিষয়ে আমাদের পার্থক্য লিখতে হবে। তো মাইটোসিসের ক্ষেত্রে অপত্য কোষের সংখ্যা 2টি হয়, আর এখানে মিওসিসের ক্ষেত্রে অপত্য কোষের সংখ্যা হয় 4টি। এরপর অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা, তো মাইটোসিস কোষ বিভাজনে অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের সমান হয়। মিওসিস কোষ বিভাজনে অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়। তো এই আমরা লিখলাম মাইটোসিস আর মিওসিস কোষ বিভাজনের পার্থক্য। এরপর হচ্ছে আমাদের কি বলা হয়েছে সাইটোকাইনেসিসের যেটা ঠিক আছে, উদ্ভিদ সাইটোকাইনেসিস আর প্রাণী সাইটোকাইনেসিসের যেটা আমাদের যেখানে হয় সেটা লিখতে বলা হয়েছে। তো প্রথমে আমরা লিখছি সাইটোকাইনেসিস কাকে বলে। দেখো, নিউক্লিয়াসের বিভাজনের পর সাইটোপ্লাজমের বিভাজনকে সাইটোকাইনেসিস বলে। এবার উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস, উদ্ভিদ কোষে কোষপাত বা সেল প্লেট গঠনের মাধ্যমে সাইটোকাইনেসিস সম্পন্ন হয়। আর প্রাণী কোষের সাইটোকাইনেসিস কীভাবে হয় না, প্রাণী কোষে খাঁজ গঠনের মাধ্যমে বা ক্লিভেজ পদ্ধতিতে সাইটোকাইনেসিস হয়। ঠিক আছে, এরপর দেখো 4-2 নম্বর, মানব নিউরনের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলির চিহ্নিত করো। ডেনড্রন, মায়োলিন আবরণী, র্যানভিয়ারের পর্ব, টোয়ান কোষ, এইগুলো করতে হবে, এগুলো চিহ্নিত করে দেখাতে হবে। তো এরকম তোমরা একটা নিউরন তোমাদের আঁকতে হবে, বা স্নায়ু কোষ পরীক্ষা তোমাদের স্নায়ু কোষও বলতে পারে। ঠিক আছে, তো স্নায়ু কোষ এবং নিউরন কিন্তু একই জিনিস। ঠিক আছে, তো তোমরা এই ছবিটা কিন্তু প্র্যাকটিস করবে প্রথম ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। ঠিক আছে, এই ছবিটা তোমাদের কিন্তু পরীক্ষায় দিতে পারে। তো এবং এখানে যে সমস্ত নামগুলো রয়েছে সেই নামগুলো কিন্তু তোমরা প্র্যাকটিস করবে বই থেকে। যেমন দেখো ডেনড্রাইট, নিউক্লিয়াস, ঠিক আছে, কোষ দেহ, অ্যাকশন, র্যানভিয়ারের পর্ব, প্রান্ত সন্নিকর্ষ বা সাইন্যাপস নব, এগুলোকে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, এরপর তোমাদের আরেকটি চিত্র দেওয়া রয়েছে, অথবা দিয়ে একটি আদর্শ ইউক্যারিওটিক ক্রোমোজোমের চিত্র অঙ্কন করে যে কোনো 4টি অংশ চিহ্নিত করো। ঠিক আছে, প্রশ্নের মান দেওয়া আছে 3+2। তো এরকম একটা ক্রোমোজোমের চিত্র তোমরা কিন্তু বই থেকে তোমাদের বইয়ে কিন্তু দেখবে দেওয়া আছে, এখান থেকে তোমরা কিন্তু এটার আঁকার চেষ্টা করবে, আঁকার প্র্যাকটিস করবে এবং এই নামগুলো কিন্তু মনে রাখবে। যেমন এখানে দেখো ক্রোমোমিয়ার, ঠিক আছে, এরপর হচ্ছে টেলোমিয়ার, গৌণ খাঁজ, ক্রোমাটিড, প্রাথমিক খাঁজ, নিউক্লিয়ার অর্গানাইজার, ওকে, স্যাটেলাইট, এরপর হচ্ছে সেন্ট্রোমিয়ার, এই অংশগুলো তোমরা কিন্তু চিহ্নিত করবে। তো নেক্সট প্রশ্ন দেখো, এরপর 4-3 নম্বর দেখে ইস্ট্রোজেন হরমোনের উৎস ও কাজ লেখো, প্রাণী হরমোনের 3টি বৈশিষ্ট্য লেখো। প্রশ্নের মান হচ্ছে 2+3। তো ইস্ট্রোজেন হরমোনের উৎস কি না, ডিম্বাশয়ের পরিণত ডিম্বথলি থেকে খরিত হয়। আর কাজ হচ্ছে কি, এর প্রভাবে জরায়ু ও ডিম্বনালী বৃদ্ধি হয়, নারীদের ত্বক কোমল ও মসৃণ হয়, স্তনগ্রন্থির বৃদ্ধি হয়। ঠিক আছে, 2 নম্বর কাজ হচ্ছে এই হরমোনের প্রভাবে স্ত্রী দেহে মাসিক যৌনচক্র বা ঋতুচক্র নিয়ন্ত্রিত হয়। ঠিক আছে, আর প্রাণী দেহের এবার বলা হচ্ছে কি প্রাণী হরমোনের বৈশিষ্ট্য লিখতে বলা হয়েছে। ঠিক আছে, তো 1 নম্বর বৈশিষ্ট্য অনাল গ্রন্থি থেকে সরাসরি রক্তে খরিত হয় প্রাণী হরমোন। 2 নম্বর হচ্ছে রক্তের মাধ্যমে বাহিত হয়ে নির্দিষ্ট লক্ষ্য কোষে পৌঁছায়। 3 নম্বর হরমোন যেখানে সংশ্লেষিত হয় সেই স্থানে সঞ্চিত থাকে না, থাকলেও খুব কম পরিমাণে সঞ্চিত থাকে। 4 নম্বর সাধারণত হরমোন যে স্থানে খরিত হয় সেই স্থানে কাজ করে না, ব্যতিক্রম হচ্ছে স্থানীয় হরমোন। 5 নম্বর হরমোন কাজের পর ধ্বংস হয়ে যায়। এগুলো হচ্ছে প্রাণী হরমোনের বৈশিষ্ট্য, আর আমরা লিখলাম ইস্ট্রোজেন হরমোনের উৎস আর হচ্ছে কাজ। ঠিক আছে, এর সঙ্গে আরও একটি অথবা দিয়ে প্রশ্ন দেওয়া হয়েছে, বলা হচ্ছে কৃষিক্ষেত্রে বা উদ্যানবিদ্যায় কৃত্রিম উদ্ভিদ হরমোনের 3টি ব্যবহারিক প্রয়োগ লেখো, ট্রপিক ও ন্যাস্টিক চলনের মধ্যে পার্থক্য লেখো। প্রশ্নের মান দেওয়া আছে 3+2। তো কৃষিক্ষেত্রে কৃত্রিম উদ্ভিদ হরমোনের ব্যবহারিক প্রয়োগগুলো কি, 1 নম্বর হচ্ছে বীজহীন ফল উৎপাদন, নিষেকের আগেই অর্থাৎ পরাগযোগ ও নিষেক ছাড়া ডিম্বাশয়ে কৃত্রিম অক্সিন যেমন হচ্ছে IAA এগুলো প্রয়োগ করে বীজবিহীন এবং আয়তনে বড় ফল উৎপাদন করা হয়। এই পদ্ধতিকে পার্থেনোকার্পি বলে। এইসব ফলের মধ্যে পেঁপে, পেয়ারা, খেজুর, আঙ্গুর, টমেটো, কলা ইত্যাদি হচ্ছে উল্লেখযোগ্য। 2 নম্বর হচ্ছে ফল ধরতে সহায়তা করা, আনারস, লেবু, আপেল ইত্যাদি গাছে কৃত্রিম হরমোন ছিটিয়ে গাছের ফল ধারণ ক্ষমতাকে ত্বরান্বিত করা হয়, মানে তাড়াতাড়ি ফল ধরাতে সাহায্য করা হয়। 3 নম্বর হচ্ছে আগাছা নির্মূল, ধান, গম, যব ইত্যাদি খেতে
অবাঞ্ছিত উদ্ভিদ অর্থাৎ আগাছা নির্মূল করার জন্য D4D 2,4-D MCAA অর্থাৎ মিথাইল ক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড প্রভৃতি কৃত্রিম হরমোন প্রয়োগ করা হয়। ঠিক আছে, কারণ কৃষিকার্যে আগাছাগুলি হলো বাঞ্ছিত উদ্ভিদদের প্রধান শত্রু। তো এইগুলো হচ্ছে কৃষিক্ষেত্রে যে সমস্ত বিভিন্ন যে কৃত্রিম হরমোন প্রয়োগের ব্যবহারিক প্রয়োগ আর কি। এরপর বলা হচ্ছে ট্রপিক ও ন্যাস্টিক চলনের মধ্যে পার্থক্য লিখতে হবে। তো ট্রপিক ও ন্যাস্টিক চলনের মধ্যে পার্থক্য কী? এটা হলো লিখছি আমরা বিষয় ট্রপিক চলন, এটা হচ্ছে ন্যাস্টিক চলন। 1 নম্বর পার্থক্য হচ্ছে অঙ্গের বৃদ্ধি সম্পর্কে লিখছি। তো ট্রপিক চলনে অঙ্গের বৃদ্ধি ঘটে আর ন্যাস্টিক চলনে অঙ্গের বৃদ্ধি ঘটে না। 2 নম্বর হচ্ছে চলনের অভিমুখ। ট্রপিক চলনের অভিমুখ হচ্ছে সরল অভিমুখ হয় আর ন্যাস্টিক চলনে কী হয়? বক্র অভিমুখ হয়। অক্সিজেনের প্রভাব, তো ট্রপিক চলনে কী হয়? অক্সিজেনের প্রভাব আছে আর ন্যাস্টিক চলনে অক্সিজেনের প্রভাব নেই। ঠিক আছে, তো এই আমরা লিখলাম ট্রপিক আর ন্যাস্টিক চলনের মধ্যে পার্থক্য। তো দেখো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস 10-এর ফার্স্ট ইউনিট টেস্ট জীবনবিজ্ঞান বা লাইফ সায়েন্স সাবজেক্টের এখানে আমরা সিলেবাস, মার্কস রিভিশন, ঠিক আছে, এবং একটি মডেল কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর আমরা আলোচনা করলাম। প্রশ্ন এবং উত্তরগুলো অবশ্যই তোমরা খুব ভালোভাবে মুখস্থ করবে এবং এখানে যে চিত্রগুলো আমরা এখানে দেখলাম, 2টি চিত্র, এই চিত্রগুলো তোমরা কী করবে? ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করবে তোমাদের প্রথম ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। ঠিক আছে, আর আমাদের এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে, পাশের বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করবে এবং ভিডিওটিতে অবশ্যই লাইক করবে, ভিডিওটিকে বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে, আর কমেন্ট বক্সে তোমাদের মতামত অবশ্যই লিখে জানাবে। ঠিক আছে, আর যদি তোমরা এই প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে চাইলে প্রশ্ন উত্তরের পিডিএফগুলো নিতে পারো। তো আজকে আমরা ভিডিওটিকে এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।